আজকে আমরা লেকচার 2 পড়বো চলতরিদের। ওকে, তো আমরা আগের দিন লেকচার 1-এ দেখেছিলাম টপিক 1 আর টপিক 2, বা টপিক 2 এর থিওরি পড়ছিলাম। উষ্ণতা গুণাঙ্ক বা তাপমাত্রা সহগ যেটা আলফা, সেটা থিওরি পড়ছিলাম, বাট ম্যাথ করিনি। তো আজকে আমরা ম্যাথ দিয়ে শুরু করবো টপিক 2 এর। সো চলো ক্লাস শুরু করি। আর তোমাদের লেকচার 1-এ একটা ম্যাথ দেয়া ছিল, খুব বেসিক একটা ম্যাথ। ওই ম্যাথের অ্যান্সারগুলো আমি এখানে পাশে লিখে রাখছি, তোমরা একটু ভিডিওটা পজ করে অ্যান্সারগুলো মিলাই নিও হয়েছে কিনা। ম্যাক্সিমাম দেখাই ফেলছো, সবারই হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ। সো চলো আমরা টপিক 2 কন্টিনিউ করি। ওকে, সো টপিক 2 এর ম্যাথ করবো আমরা, মোট 3টা ম্যাথ করবো। 3টা ম্যাথে আমাদের টপিক 2 পুরোপুরি কভার হয়ে যাবে। সো দেখো শুরু করি। প্রথম অঙ্ক যেটা দিছি সেটা দিয়েই শুরু করি। ওকে, খুব মনোযোগ দাও, অঙ্কগুলো একটু তুলে নিও ভিডিও পজ করে। তোমরা জাস্ট, আমি অঙ্ক আগেই তুলে নিয়েছি সুবিধার জন্য, এখন আমরা ম্যাথের অ্যান্সার দেখব। প্রথম ম্যাথ কি দিচ্ছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহী রোধ 65 ওহম। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ দেয়া আছে, রোদ, দ্যাট মিনস আর দেয়া আছে হচ্ছে আর কত ডিগ্রিতে? 25। আমি পার্সোনালি এটাকে এইভাবে লিখে নিই, আর 25। আমি এটা দিয়ে বুঝি 25 ডিগ্রিতে রোদ। 25 ডিগ্রিতে রোদ কত দেয়া আছে বলো? 65 ওহম দেয়া আছে। 200 ডিগ্রি তাপমাত্রায় রোদ কত? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এমসিকিউর জন্য। 200 ডিগ্রি তাপমাত্রায় রোদ কত? 25-এ রোদ দেয়া আছে, 200-তে বের করতে বলছে। এই অঙ্কগুলো মেনলি এমসিকিউতেই আসে, সিকিউতে মাত্র একবার আসছে। সো আমাদের করতেই হবে। তো 200 ডিগ্রিতে রোদ কত? 25-এ রোদ দেয়া, 200-তে রোদ কত? আলফার মানও দেয়া আছে। আমরা কি জানি বলো? আমরা কি জানি? আমি যখন বুঝে গেছি আলফা দেয়া আছে আর তাপমাত্রার পরিবর্তনের সাথে রোদ কত পরিবর্তন হয়েছে বের করতে বলছে, তাপমাত্রার সাথে রোদ পরিবর্তন হয়েছে সেটা বের করতে বলছে, তাহলে আমরা একটা সূত্রই শিখে আসছি। বলতো আমরা সূত্রটা কি শিখছি? আর থিটা ইকুয়াল টু আর নট 1 + আলফা থিটা। দেখো পড়ছি কিনা, পড়ছি কিনা এই সূত্র। আর থিটা ইকুয়াল টু আর নট 1 + আলফা থিটা, এই দিয়ে কিন্তু সূত্র শিখে আসছে। তো আমাকে দিছে কিসে বলো? 25 ডিগ্রিতে রোদ দিছে, তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং আর 25 ইকুয়াল টু আর নট 1 + আলফা ইন্টু 25। আমি ঠিক লিখছি কিনা বলো? ধরলাম এটা 1 নাম্বার। আমার কিন্তু তুলনা সবসময় আর নটের সাথে হবে। যে কোনো তাপমাত্রায় রোদের তুলনা কার সাথে হবে? 0 ডিগ্রির সাথে হবে। কারণ আমরা শিখছি 0 ডিগ্রির সাথে রোদের তুলনা, চিন্তা করে দেখো আগের ক্লাস। তাহলে সূত্র কিন্তু আর নোটের সাথেই আর 25 লিখতে হবে। এটা হচ্ছে 25 ডিগ্রির জন্য সূত্র লিখলাম, প্রতিটা ভিন্ন ভিন্ন তাপমাত্রার জন্য ভিন্ন ভিন্ন সূত্র হবে। ঠিক আছে, তাহলে 25 ডিগ্রির জন্য সূত্র লিখলাম, দেখো ঠিক আছে কিনা। এবং এবার 200 ডিগ্রির জন্য সূত্র লিখবো, যেহেতু আমাকে 200 বের করতে বলছে। তাহলে 200-র জন্য সূত্র কি দাঁড়াবে? আর নট তো আর নটই, মানে একই পরিবাহী, 0 ডিগ্রিতে রোদ সেম। তো দেখো তো 200-র জন্য কি সূত্র? এটা না, জাস্ট থিটার জায়গায় 200 আর 200, এটা দেয়া আছে, এটা বের করতে বলছে, রাইট? তো বুঝেই যাচ্ছে 2-কে 1 দিয়ে কি করে দিব? আমরা ভাগ দিয়ে দিব। কেন? কারণ আমরা তো আর নোট জানি না, তার নোটটা বাদ দিয়ে দিব। তো 2-কে 1 নাম্বার দিয়ে ভাগ দিয়ে দিই। 2-কে 1 দিয়ে যদি ভাগ দিই আমরা কত পাচ্ছি দেখো? 2-কে 1 দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি 200 আলফা 1 + 25 আলফা। সো অঙ্কটা কিন্তু নিমিশেই শেষ হয়ে গেল। খেয়াল করে দেখো, এই আলফার মান আমরা জানি, জানি কত? সেটা 4.5 × 10⁻³ এই যে দেয়া আছে, কোশ্চেনে দেয়া আছে। আর 25-এর মান আমরা জানি কত বলো? 65 ওহম। বসাইলেই কার মান বের আসবে? আর 200-র মান বের আসবে। এটাই হচ্ছে এক তাপমাত্রার রোদ দেয়া থাকলে আরেক তাপমাত্রায় রোদ বের করার সিস্টেম। সো বসাও, বসাই ক্যালকুলেটর চাপো, কত আসছে দেখি আমাদের? 111 ওহম। তো তোমরা করে চেক করো, কোনো ভুল হলে আমাকে জানাও কমেন্টে। ওকে, সো আর 200 111 ওহম। এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক এমসিকিউর জন্য। ঠিক আছে, দেখো বুঝছো কিনা। এটা আমাদের ফার্স্ট ম্যাথ আজকে, দেখো ঠিক আছে কিনা। ওকে, ক্লিয়ার? 25 ডিগ্রিতে রোদ দেওয়া, 200-তে বের করতে বলছে। এক তাপমাত্রায় রোদ দেওয়া, আরেক তাপমাত্রায় বের করা, এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ এই টপিকে। ডান? ওকে, এখন আমরা দ্বিতীয় ম্যাথে আসি। দেখো দ্বিতীয় ম্যাথ আমাদের কি বলছে। একটা ফ্যানের কয়েলের রোদ 20 ডিগ্রি সেলসিয়াস ও 70 ডিগ্রি সেলসিয়াসে 50 আর 65 ওহম। 20-এও রোদ দিছে, 70-ও রোদ দিছে, দুই তাপমাত্রাতেই রোদ দেয়া আছে। তাইলে দেয়া আছে কি? আর 20 50 ওহম। আমি ঠিক লিখছি কিনা বলো? এই যে 20-এ 50 আর 70-এ কত বলো? 65। তাহলে কি আর 70 ইকুয়াল টু 65 ওহম। চাইছে কার মান? উষ্ণতা গুণাঙ্ক চাইছে, চাইছে হচ্ছে আলফার মান। এই আলফাটা আমার কাছে চাইছে, রাইট? এবার আর 20-ও দেয় আর 70-ও দেয়, চাইছে কার মান? আলফার মান। ওই যে তোমাকে আমি কি বলছি, তোমার মাথায় এটা রাখতে হবে, প্রতি তাপমাত্রার জন্য একটা করে সূত্র হবে। যেহেতু আর 20 দিচ্ছে, তাহলে আর 20-এর জন্য আমরা সূত্র লিখি।
আর 20 এর জন্য সূত্র কি বলো? আর নট 1 প্লাস আলফা 20, এটা 1 নাম্বার দেই। তারপর কত? আর 70, তাহলে আর 70 এর জন্য সূত্র কত? আর নট 1 প্লাস আলফা 70, এটা 2 নাম্বার। আবারও সেম, এই দুটাকে কি করে দিব? ভাগ করে দিব, কারণ আমরা আর নটের মান জানি না, আর আমার জানা দরকারও নেই। এই দুটাকে ভাগ করলে আমরা কি পাবো? আর 70 ভাগ আর 20 ইকুয়াল টু 1 প্লাস 70 আলফা 1 প্লাস 20 আলফা। আর 70 এর মান কত দেয়া বলো? 65। আর 20 এর মান কত দেওয়া? 50। 1 প্লাস 70 আলফা 1 প্লাস 20 আলফা। এখন বুঝাই যাচ্ছে আর গুণ করলেই কার মান বের আসবে বলো? আর গুণ করলেই, খেয়াল করে দেখো, খেয়াল করো, আর গুণ করলেই আলফার মান বের হয়ে আসবে। তো কত আসছে দেখি আমাদের আলফার মান। তো আলফার মান আসছে হচ্ছে 6.82 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। দেখো ঠিক আছে কিনা। তো তোমরা করে চেক করো, না হলে উত্তর আমার ভুল হলে তোমরা আমাকে জানাও কমেন্টে, তাইলেই হবে। দেখো ঠিক আছে কিনা। ওকে, তো এটা হচ্ছে আমাদের আলফার মান। তো এই অঙ্কটা কি ছিল? এক তাপমাত্রায় রোদ দেওয়া থাকলে আরেক তাপমাত্রায় বের করা, আর এটা কি ছিল? দুইটা রোদই দেয়া, আলফাটাই বের করা। এই দুটো অঙ্ক অনেক ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ওকে, সুন্দর করে নোট খাতা রাখলে দুটো অঙ্ক করে গেলে এমসিকিউকে আবার হয়ে যাবে এই টপিকে। ঠিক আছে, এখন আমরা তৃতীয় অঙ্কে চলে যাব। ওকে, আমরা এখন এই টপিকে ম্যাথ 3 করব। সো কুইক ম্যাথটাতে চলে যাই। এই অঙ্কটা অন্যরকম একটা অঙ্ক, সিকিউ স্ট্যান্ডার্ড ম্যাথ, আর একটা ভর্তি স্ট্যান্ডার্ড ম্যাথও। ঠিক আছে, অঙ্কটা খুব মনোযোগ দিয়ে পড়ো, কারণ এখানে কিছু নতুন টার্ম দেখবা যেটা তোমরা জানো না, হয়তো চ্যাপ্টারের শেষে ওই টার্মগুলো শিখে যাবা। এই কারণে একটু শিখাইতে আমার কষ্ট হবে, বাট দেখো তোমরা শিখতে পারবা ইনশাআল্লাহ। এটা ইশাক স্যারের বইয়ের অঙ্ক। ওকে, দেখো কি বলছে। গলন্ত বরফের মধ্যে রাখা একটি তারের কুণ্ডলীর রোধ হুইস্টন ব্রিজের সাহায্যে মেপে 5 ওহম পাওয়া গেল। এটা দিয়ে বুঝায় কি? গলন্ত বরফের মধ্যে একটা তারের কুণ্ডলী রাখছে। গলন্ত বরফ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, রাইট? আমরা জানি গলন্ত বরফ মানে কত? 0 ডিগ্রি সেলসিয়াস। মানে 0 ডিগ্রি সেলসিয়াসে একটা তারের রোধ কত পাইছে? 5 ওহম। দ্যাট মিনস আর নট 5 ওহম। ফার্স্টে এইগুলো একটু বুঝতে হবে তোমাকে। গলন্ত বরফের মধ্যে রোধ পাইছে, কিন্তু এখানে একটা নতুন ওয়ার্ড আসছে, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। আচ্ছা, এটা তোমরা চ্যাপ্টার শেষে শিখে যাবা, বাট মনে রাখবা হুইটস্টোন ব্রিজ দিয়ে আমরা অজানা রোধ পরিমাপ করি। হুইটস্টোন ব্রিজ হচ্ছে রোধ মাপার একটা যন্ত্র। তো সেই রোধ মাপার যন্ত্র দিয়েই 0 ডিগ্রিতে রোধ পাওয়া গেছে কত? 5 ওহম। তাহলে আর নট 5 ওহম। দেখো ঠিক আছে কিনা, ক্লিয়ার? এরপরে আসো, কুণ্ডলীটিকে এবার 100 ডিগ্রি তাপমাত্রা উত্তপ্ত করছে। মানে তার আর কিন্তু এখন আর নট নাই, তার কত হয়ে গেছে? আর 100। এবার তারটাকে গরম করছে, তাহলে রোধও চেঞ্জ হবে। বলছে কুণ্ডলীটিকে 100 ডিগ্রি তাপমাত্রা উত্তপ্ত করছে, মানে আর 100 বানায় ফেলছে। ঠিক আছে, করে করলে এবং এর সাথে একটি 100 ওহম রোধ সমান্তরালে যুক্ত করছে। ও এবার কি করছে বুঝো, এইটাকে উত্তপ্ত করছে। উত্তপ্ত করার সাথে পরে এটার সাথে আবার 100 ওহম রোধ সমান্তরালে যুক্ত করছে। আমি যদি একটু কুইক নিজের ব্রেনটাকে খাটাই, প্রথমে রোধটা ছিল এরকম আর নট, পরে এটাকে উত্তপ্ত করছে, পরে এটা শুরুতে, পরে পরবর্তীতে পরবর্তীতে রোধটাকে উত্তপ্ত করছে। তাই রোধটাকে যদি এখন উত্তপ্ত করি, তাহলে এটা হয়ে গেছে আর 100, এবং এর সাথে 100 ওহম রোধ সমান্তরালে যুক্ত করছে। এইটার সাথে আবার, এইটার সাথে নাকি আবার 100 ওহম রোধ সমান্তরালে যুক্ত করছে। দেখো ঠিক আছে কিনা। যুক্ত করলে ব্রিজের নিষ্পন্দ অবস্থা অপরিবর্তিত থাকে। এই জিনিসটাই তোমাদের জন্য নিউ, একদম নিউ। এটা দিয়ে কি বুঝেছি জানো? ব্রিজের নিষ্পন্দ অবস্থা মানে কি? এই যে হুইস্টন ব্রিজের কথা বলছে, ব্রিজ বলতে বুঝেছি হুইস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থায় অপরিবর্তিত থাকে। তার মানে শুরুতে একটা নিষ্পন্দ, দেখো ব্রিজ শুরুতে কি মাপছে? ব্রিজ শুরুতে এটা রোধ মাপছে 0 ডিগ্রিতে রোধ। তখন ব্রিজের একটা নিষ্পন্দ বিন্দু আছে, এটা তোমরা পরে শিখবা। নিষ্পন্দ বিন্দু যেই জায়গায় ছিল ওই জায়গা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে ওই নিষ্পন্দ বিন্দু মানে একটা তার বা কাটা, ধরো কাটাটা যেই জায়গায় ছিল সেটা দেখে আমরা বুঝতে পারছি এটা 5 ওহম। এখন এটাকে গরম করছি, গরম করলে এটা আর 100 হয়ে গেছে। ব্রিজের নিষ্পন্দ বিন্দু চেঞ্জ হয়ে যাওয়ার কথা না? যেটা দিয়ে মাপতেছো তুমি এই 5 ওহম, সেটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা না, কারণ এটা গরম করছো তুমি। বাট এইটার সাথে এটা লাগানোর কারণে ওই জিনিসটা চেঞ্জ হয় নাই।
তার মানে ব্রিজ এখন 5 ওহমই দেখাইতেছে। ব্রিজ আগেও 5 ওহম দেখাচ্ছিল, এখনো নিষ্পন্দ অবস্থা অপরিবর্তিত, মানে ব্রিজ এখনো 5 ওহমই দেখাচ্ছে। দ্যাট মিনস এটা গরম করার পরে আর এটার সাথে যখন 100 ওহম লাগাইছো, ব্রিজ 5 ওহম 5 ওহমই দেখাচ্ছে, মানে হচ্ছে এই দুইটার তুল্য রোধ আমার 5 ওহমই রয়ে গেছে। বুঝতে পারছেন? মানে শুরুতে ব্রিজ 5 ওহম দেখাচ্ছিল, পরে এটাকে গরম করছো, তাহলে ব্রিজ চেঞ্জ হওয়ার কথা, বাট এটার সাথে সমান্তরালি 100 ওহম লাগার কারণে ব্রিজের নিষ্পন্দ অবস্থা চেঞ্জ হয়, মানে এই দুটা মিলে 5 ওহম 5 ওহমই তৈরি করে রাখছে। ঠিক আছে, এই কারণে ব্রিজ কোনো কাটা পরিবর্তন করে নাই, কারণ এই দুটার যোগফল 5 ওহমই রয়ে গেছে। এখন বলছে তারটার আলফা কত, তাহলে তারটার আলফা কত, আমরা কিন্তু আর 100ও জানি না, ঠিক আছে, আর আলফা কত চাইছে, আলফা বের করতে আগে আর 100 জানা লাগবে। ক্লু কি? ক্লু হচ্ছে 1/r100, মানে 100 ডিগ্রিতে রোধ, আর ও যে 100 ওহম সমান্তরালে লাগাইছি, এই দুইটার তুল্য রোধ হচ্ছে 5 ওহম। দেখো আমি ঠিক বলছি কিনা, এই কারণেই তো ব্রিজ চেঞ্জ করে নেই, এই দুইটার তুল্য রোধ 5 আছে বলেই তো ব্রিজ আগে যা দেখাচ্ছিল তাই দেখাচ্ছে। এখন এখান থেকে তাহলে আমরা কত পাবো বলো তো? আর 100 পাবো। আর 100টা হিসাব করো, ক্যালকুলেটর হিসাব করো, দেখো আর 100 পাবো 100/19, তাহলে এত ওহম। তারপর দেখো আর 100 পাইছি, এখন দরকার আলফা। আমরা জানি, এখন সহজ, আমরা জানি আর 100 ইকুয়াল টু আর0 1 প্লাস আলফা টি থিটা, মানে থিটা মানে এখানে 100 ডিগ্রি। ওকে, আর 100 100/19, আর0 হচ্ছে 5, 1 প্লাস আলফা ইন্টু 100। সো ইজিলি আমার আলফার মান ক্যালকুলেটর চাপলেই বের হয়ে আসবে। সো আলফার মান কত বেরিয়েছে আমাদের ক্যালকুলেটর থেকে? 5.26 ইন্টু 10⁻⁴ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1, দ্যাটস ইট, আমাদের আলফা বের হয়ে আসছে। ঠিক আছে, সো অঙ্কটা খুব মনোযোগ দিয়ে একটু দেখো, দরকার হলে একটু আবার রিক্যাপ করে তোমরা আবার ভিডিওটা শুরু থেকে দেখো আমি কি বুঝাতে চাইছি। কোশ্চেনটা পড়ো, তোমার খাতায় তোলো, তাহলে তুমি দেখতে পারবা। ঠিক আছে, তো এখানে আসলে 100 ডিগ্রি তাপমাত্রায় রোদ আর 100 ওহম, এই দুটা সমান্তরালে 5 ওহমই রোধ সৃষ্টি করছে। ঠিক আছে, এই জিনিসটাই আসলে বুঝেছে, দেখো বুঝছো কিনা। ওকে ওকে, আমাদের টপিক 2 এর 3টা অঙ্ক করা শেষ হয়েছে। এখন আমাদের টপিক 2 একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা আমার থিওরিতেই শেষে দেখানো উচিত ছিল, বাট আমি থিওরিতে দেখাই নেই, সমস্যা নেই, ম্যাথের পরে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে গ্রাফ, তাপমাত্রার সাথে রোধের যে গ্রাফ, তাপমাত্রা পরিবর্তনের সাথে রোধের পরিবর্তন কিভাবে হবে সেটার গ্রাফ। রিসেন্টলি 23 সালে এটা একটা বোর্ডের ক্ষতেও আসছে, তো এই গ্রাফটা একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো। আই থিঙ্ক তোমাদের জন্য ইজি হবে, যেহেতু তোমরা গ্রাফ আঁকার সিস্টেম জানো, অলরেডি আমার কাছে শিখছো। সো আমরা সম্পর্কটা, যে কোনো গ্রাফ আঁকতে গেলে আগে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা লাগে। সো আমরা কুইক ইকুয়েশনটা লিখে ফেলি। ইকুয়েশনটা কি ছিল বলতো? আর থিটা ইকুয়ালস টু আর0 1 প্লাস ধ্রুবক আলফা ইন্টু থিটা। তো গ্রাফ আঁকার জন্য আমরা জিনিসটাকে কি করবো, একটু সুন্দর করে গুণ করে ফেলি, কারণ আমাদের গুণ করে দেখতে হবে কে এক্স কে ওয়াই কে ধ্রুবক, রাইট? তো আমরা দেখো গুণ করে ফেললাম, তো গুণ করে ফেললাম, দেখো ঠিক আছে। এখন আমরা কি চাচ্ছি, তাপমাত্রার সাথে রোধ কিভাবে পরিবর্তন হয় সেই গ্রাফটা আঁকতে চাচ্ছি। তাহলে ওয়াই অক্ষ, এক্স অক্ষ, আমরা চাচ্ছি তাপমাত্রার সাথে রোধ কিভাবে পরিবর্তন হয় সেটা জানতে চাচ্ছি। তো এক্স অক্ষ বরাবর রাখবো কাকে বলো? তাপমাত্রাকে, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর ওয়াই অক্ষ বরাবর কাকে রাখবো বলো তো? ওয়াই অক্ষ বরাবর রাখবো রোধ, আর থিটা রোধ। ওয়াই অক্ষ বরাবর হচ্ছে রোধ, এক্স অক্ষ বরাবর হচ্ছে তাপমাত্রা। ওকে, এটা তো কেন্দ্র শূন্য, 0 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ওহম। ওকে, দেখো তুমি দেখো তো, তুমি এক্স অক্ষ বরাবর কাকে নিছো বলো? থিটাকে নিছো এক্স অক্ষ বরাবর, তাহলে আমরা কি বলতে পারতেছি? আমরা বলতে পারতেছি এইটা হচ্ছে আমাদের এক্স, এই থিটা হচ্ছে আমাদের এক্স। ওয়াই অক্ষ বরাবর কাকে নিছি বলো তো? ওয়াই অক্ষ বরাবর নিছি আর থিটাকে, মানে রোধকে, রোধের পরিবর্তনটা চাচ্ছি তাপমাত্রার সাথে, তাহলে এটা হচ্ছে আমার ওয়াই, রাইট? তাহলে ওয়াই ইকুয়ালস টু, এটা এক্স, তাহলে এক্স এর সাথে যেটাকে থাকে, সরল রেখায় যেটা থাকে এক্স এর সাথে, সেটাকে আমরা কি বলি বলো? ঢাল, মানে এম, প্লাস, আর এটা একটা ধ্রুবক, 0 ডিগ্রি সেলসিয়াসের রোধ তো ধ্রুবক, রাইট? এটা হচ্ছে তাহলে আমাদের সি। তাহলে কি দাঁড়াইলো, তুমি আমাকে বলো কি দাঁড়াইলো বলো তো? ওয়াই ইকুয়ালস এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা দাঁড়াইলো আমাদের, রাইট? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি।
তাহলে y ইকুয়াল টু mx প্লাস c কি হবে? একটা সরল রেখা হবে, তবে সেটা কিগামী হবে না, মূলবিন্দুগামী হবে না। c এর মান যেহেতু ধনাত্মক, আমরা জানি c এর মান ধনাত্মক হলে সরল রেখাটা y অক্ষের ধনাত্মক দিকে টাচ করে, রাইট? দেখো ঢাল ধনাত্মক, তাই সামনের দিকে বাড়তেছে, এগুলো আমরা শিখছি। ঢাল ধনাত্মক হলে উপরের দিকে উঠতে থাকে গ্রাফ। c এর মানও ধনাত্মক, তাহলে y অক্ষের পজিটিভ দিকে টাচ করবে, এই যে এটা। আর এটাই কার মান বলতো? এটাই সি এর মান না? আমরা কি জানি, আমরা শিখছি এটা, যে ওয়াই অক্ষে যতটুকু কাটে এটাই কার মান, এটাই সি এর মান। তাহলে এটাই হচ্ছে আমাদের আর নট, এতটুকুই হচ্ছে আমাদের আর নট। এই যে 0 ডিগ্রিতে রোধ, 0 ডিগ্রিতে রোধ, ঠিক আছে? তাহলে এটা আমাদের কার মান? আর নটের মান। আর এটা যেহেতু একটা সরলরেখা, আর এই সরলরেখার ঢাল কত হবে বলো? এটাও তোমরা অলরেডি দেখে গেছো, সূত্রেই দেখে গেছো। কত ঢাল হবে? আলফা আর নট। ঢাল হবে কি? আলফা আর নট। তাইলে যে উপাদানে আলফা আর নট বেশি, সেই উপাদানের জন্য গ্রাফটা খাড়াও হবে বেশি। তো দেখো ঠিক আছে কিনা, তাপমাত্রার সাথে রোধের পরিবর্তন সরল রৈখিক। তবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেহেতু রোধের একটা মান আছে, তাহলে এটি হচ্ছে কি আমাদের আর নট। এই গ্রাফটাকে যদি একটু কঠিন করে দেয়, তাহলে কিসের সাপেক্ষে আসতে পারে? এটা কেলভিনেও দিতে পারে, মাথায় রেখো। এটা যদি কেলভিনে দেয়, এটাকে যদি কেলভিনে দেওয়া থাকে পরীক্ষায়, কেলভিনে, এটা কি আর থিটা, কেলভিনে দিলে কিন্তু আর এরকম হবে না, কারণ 0 কেলভিনকে বলা হয় কি বলো? 0 কেলভিন হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, রাইট? তো পরম শূন্য তাপমাত্রায় তো পরিবাহী এক্সিস্ট করবে না, বা আমরা কিছু মাপতেও পারি না। তো তখন কিন্তু এটা মূলবিন্দু থেকে শুরু হইতে পারবে না, মূলবিন্দুকে তাক করবে, বাট একটা সরল রেখাই হবে, সরল রেখাই হবে, তবে মূলবিন্দুতে তাক করবে, মূলবিন্দুতে টাচ করবে না, কারণ 0 কেলভিনে রোধ কেমন হয় তার তো আমরা জানি না, ঠিক আছে? তো এরকম হবে এটা। দেখো বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? ক্লিয়ার? কারণ এটা মানে -273 ডিগ্রি সেলসিয়াস, এদিকে কোথাও, এদিকে কোথাও মাইনাস, অনেকটাই চার্লসের সূত্রের গ্রাফের মতো, ঠিক আছে? এদিকে কোথাও হবে এটা। ক্লিয়ার? বুঝতে পারছো কিনা দেখো, এটা অনেকটাই চার্লসের সূত্রের গ্রাফের মতো। যারা গ্রাফ আমি তোমাদের অনেক ভালো মতো শেখাই নিছি, আই থিঙ্ক আমার স্টুডেন্ট যারা আছে তারা কোয়াইট এটা দ্রুত বুঝে গেছো, এটা নিয়ে বসে থাকার আর আমাদের সময় নেই। ওকে, দেখো বুঝতে পারছো কিনা। আমাদের নেক্সট টপিক হচ্ছে রোধ ও আপেক্ষিক রোধ, ঠিক আছে? তো আমরা হয়তো 9-10 রোধ সম্পর্কে পড়ছি, আপেক্ষিক রোধও হয়তো অনেকে পড়ে ফেলছো। তারপরে দেখি আমাদের ইন্টার লেভেলে কি আছে, মেনলি থিওরিটা আমি তাড়াতাড়ি পড়াই দিয়ে ম্যাথে চলে যাব, ঠিক আছে? তো দেখো রোধ, আমরা যেটা প্রথমে শিখবো এই টপিকে সেটা হচ্ছে রোধের সূত্র। রোধের দুইটা সূত্র আছে, ক্লিয়ার? রোধের কয়টা সূত্র আছে? দুইটা সূত্র আছে। তাহলে রোধে দুটা সূত্র আছে, সুন্দর করে নোট করে ফেলবো যা লিখতেছি। রোধে দুটি সূত্র আছে, তবে এই দুইটা সূত্র তখনই মানবে, এই দুইটা সূত্র তখনই মানবে যখন পরিবাহীর তাপমাত্রা আর উপাদান স্থির থাকবে। মানে তুমি যে পরিবাহীটাকে নিছো ওটা পুরোটা একটা উপাদানেরই হবে, মানে উপাদানটা স্থির থাকবে। তুমি একবার তামার নিলা, আরেকবার চেক করতেছো স্বর্ণের নিয়ে, এরকম না। এই রোধের সূত্র তখনই মানবে যখন পরিবাহীর উপাদান, পুরা উপাদান আর তাপমাত্রা সেম থাকবে। তাহলে দুটো সূত্র আছে, যদি উপাদান আর তাপমাত্রা সেম থাকে, এগুলো এমসিকিউর জন্য মনে রাখতে হবে। যদি তাপমাত্রা ও উপাদান একই থাকে, ঠিক আছে? যদি তাপমাত্রার উপাদান একই থাকে তাহলে রোধ কয়টা সূত্র মানবে? দুইটা সূত্র। ওকে, তো আমরা পড়ায় আসি এখন। দেখো প্রথম সূত্র, প্রথম সূত্রটাকে বলা হয় দৈর্ঘ্যের সূত্র। কিসের সূত্র বলো? প্রথম সূত্রটাকে বলা হয় পরিবাহীর দৈর্ঘ্যের সূত্র, মানে রোধের দৈর্ঘ্যের সূত্র আর কি। আমার সাথে সাথে পড়ে ফেলো ক্লাসের সাথে সাথে দৈর্ঘ্যের সূত্র। ওকে, তো দৈর্ঘ্যের সূত্র কি বলছে জানো? দৈর্ঘ্যের সূত্র বলছে, দৈর্ঘ্যের সূত্র বলছে যদি তাপমাত্রা আর উপাদান একই থাকে এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই থাকে, মানে একটা তার যখন তুমি নিছো, তারের এই যে এটাকে বলা হয় প্রস্থচ্ছেদ। ধরো এটা একটা তার, এটা যদি তার হয় তাহলে এটাকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে তারটা কত মোটা সেটাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্দেশ করে। এই যে এটা, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি সেম থাকে তাহলে কোনো পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক। তার মানে যত বড় তার অত বেশি রোধ, যত বড় তার অত বেশি রোধ হবে, ঠিক আছে? তাহলে বড় তারের রোধ বেশি হবে। তাহলে এই সূত্রটাকে পরীক্ষায় তো আসবে, এটা পরীক্ষার মতো করে লিখতে হবে। তোমরা কিন্তু লেখা রাখো পরিবাহী রোধ তাপমাত্রা সমানুপাতিক, ওরকম ভাবে লিখলে হবে না। তোমাকে পরিবাহী রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক এভাবে লিখলে কিন্তু হবে না, তোমাকে আগে কিছু কথা অবশ্যই লিখে নিতে হবে, এগুলো তোমরা মিস করে ফেলো।
তো একটু মনোযোগ দিয়ে শুনে নিও, তোমাকে লিখতে হবে এইভাবে, যদি তাপমাত্রা পরিবাহীর উপাদান এবং অবশ্যই কথাটা লিখতে হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আচ্ছা এখানে একটু তোমরা লেখো, যদি পরিবাহীর তাপমাত্রা, হ্যাঁ, পরিবাহীর উপাদান ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকে, অনেকে লিখতে পারো অপরিবর্তিত থাকে, একই কথা, তখন ওই পরিবাহীর রোধ, কি হবে বলো? ওই পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক হবে, এই দৈর্ঘ্যের সমানুপাতিক হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? দৈর্ঘ্যটা যত বড় রোধটা তত বেশি। তাহলে এটাকেই ম্যাথমেটিক্যালি আমি কিভাবে লিখতে পারি বলতো? যদি যদি রোধ আর হয়, যদি পরিবাহী রোধ হয় আর, আর দৈর্ঘ্য যদি হয় এল, তাহলে আমরা বলতে পারতেছি কি বলো? আর প্রপোর্শনাল টু এল, আর প্রপোর্শনাল টু এল। আর এখানে কে কে ধ্রুবক হবে? উপাদান থিটা আর ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে এই তিনটা ধ্রুবক হইতে হবে, এই তিনটা আমাদের ধ্রুবক হইতে হবে, তখনই আর প্রপোর্শনালটা কি হবে? এল হবে। তাহলে দেখো তো, তাহলে আমি বলতে পারতেছি এখান থেকে কি কি সিদ্ধান্তে আসতে পারি? বড় তারের রোধ বেশি হয়, ছোট তারের রোধ কম হয়। এগুলো কিন্তু এমসিকিউ তো লাগতে পারে, কোনো তার বড় করা হয়েছে, রোধ বাড়বে, হ্যাঁ, আর ছোট তারের রোধ কম হয়। ওকে, তবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু সেম থাকতে হবে, মাথায় রাখো। এখন এটা কি আমরা একটু ম্যাথমেটিক্যালি প্রকাশ করবো, এটা তো আমরা থিওরি লিখলাম কয়ের জন্য বা জানার জন্য, রাইট? তাহলে ম্যাথমেটিক্যালি যদি প্রকাশ করি, একটু খেয়াল করো, ধরো একটা তার আছে, এটা একটা তার, এই তারের দৈর্ঘ্য ধরো L1, কত ধরলাম? দৈর্ঘ্য L1। ওকে, আর ধরো তুমি রোধ মেপে পাইলা R1, রোধ পাইলা এটা R1, ঠিক আছে? আচ্ছা, এই তারটাই, এই একই উপাদান, এটা ধরো কপারের তার, হ্যাঁ, আমি আরেকটা তার রাখবো একই একই প্রস্থচ্ছেদ, মানে এই গোলের দৈর্ঘ্য ইয়া সেম, এই যে এটা সেম, এটা সেম, একটা তার রাখবো ধরো একটু বড়, ঠিক আছে? ধরো এটার রোধ, এটার দৈর্ঘ্য হচ্ছে L2, এটার দৈর্ঘ্য L2, আর এটার রোধ ধরো R2। তাহলে এই সূত্রটা থেকে আমরা কি পাচ্ছি জানো? আমরা কি পাবো ম্যাথমেটিক্যালি? কি পাবো? R1 বাই R2 ইকুয়ালস টু L1 বাই L2। এটাই হচ্ছে তাহলে আমাদের সূত্র। এটা কিসের সূত্র বলো? এটাই দৈর্ঘ্যের সূত্র। R1 বাই R2 ইকুয়াল টু L1 বাই L2। এটাই হচ্ছে দৈর্ঘ্যের মূল সূত্র ম্যাথ করার জন্য। তাহলে R1 বাই R2 ইকুয়াল টু কি হবে? পরিবাহীর L1 বাই L2। তাহলে গ্রাফটা কেমন হবে বলো তো? গ্রাফটা তোমরা নিজেরাও বলতে পারবা এখন। আর এল, এটা হবে মূল বিন্দুগামী সরল রেখা, y ইকুয়াল টু mx এর মতো, মূল বিন্দুগামী সরল রেখা। তারপর আমি গ্রাফটা তোমাদের আবার দেখাই দিব না, যখন পুরো সূত্রটা একবারে ডেভেলপ করবো রোধের, তারপর দরকার হলে গ্রাফগুলো আবার দেখাই দিব না, আমি জাস্ট আপাতত হালকা মাথা রাখো, ঠিক আছে, যে এটা সরলরৈখিক হবে। ওকে, তাহলে দৈর্ঘ্যের সাথে আর সম্পর্ক কি? সরলরৈখিক। গ্রাফ আমি আবার পরে দেখাই দিব পুরো সূত্রটা ডেভেলপ করার পরে। দেখো আমরা প্রথম সূত্র বুঝছি কিনা, দৈর্ঘ্যের সূত্র ক্লিয়ার? বুঝছেন? ওকে, যদি এটা বুঝে থাকো একটু পজ করে তুলে নিবা, দরকার হলে আমরা দ্বিতীয় সূত্রে চলে যাব। ওকে, আমি এই পাশ মুছে দিচ্ছি। দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রকে বলা হয় কি জানো? দ্বিতীয় সূত্রের নাম কি? দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে প্রস্থচ্ছেদের সূত্র। প্রস্থচ্ছেদের সূত্র, এটাকে বলা হয় প্রস্থচ্ছেদের সূত্র।
ওকে, দ্বিতীয় সূত্র হচ্ছে আমাদের প্রস্থচ্ছেদের সূত্র। অনেকে হয়তো বুঝে গেছো। দ্বিতীয় সূত্রটা কি হবে? আবারও সেম, আমি দ্রুত লিখে ফেলি। পরিবাহীর তাপমাত্রা, উপাদান এবং দৈর্ঘ্য, এবার কে স্থির থাকবে বলো? দৈর্ঘ্য স্থির থাকবে। দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহীর তাপমাত্রা, উপাদান আর কে স্থির থাকবে? এবার দৈর্ঘ্য স্থির থাকবে। দৈর্ঘ্য স্থির থাকলে ওই পরিবাহীর রোধ, প্রস্থচ্ছেদের পরিবাহী প্রস্থচ্ছেদের ব্যস্ত অনুপাতিক। এবার কিন্তু ব্যস্ত অনুপাতিক, ঠিক আছে? মানে এটার ব্যস্ত অনুপাতিক, এটার ব্যস্ত অনুপাতিক। এটা যত বড় রোধ তত কম। তাহলে মোটা তারের রোধ কি হবে? কম হবে, ঠিক আছে? এটা যত বড়, প্রস্থচ্ছেদ যত বড় তত রোধ কম, প্রস্থচ্ছেদ যত চিকন তত রোধ বেশি। পরিবাহীর প্রস্থচ্ছেদের কি হবে? ব্যস্ত অনুপাতিক হবে। দ্যাট মিনস আমার যদি রোধ হয় আর প্রস্থচ্ছেদ যদি হয় এ, তাহলে আমার সূত্র কি? আর হবে 1/a এর প্রপোর্শনাল, ঠিক আছে? মানে এ এর ব্যস্ত অনুপাতিক। দেখো ঠিক আছে কিনা? আর হবে 1/a এর ব্যস্ত অনুপাতিক। কিন্তু এই ক্ষেত্রে কে কি স্থির থাকবে বলো? কে কি স্থির থাকবে? থিটা, উপাদানও স্থির থাকবে। থিটা, উপাদান আর কি স্থির থাকবে? এবার দৈর্ঘ্য স্থির থাকবে। দৈর্ঘ্য স্থির মানে এগুলো ধ্রুবক থাকবে। তাহলে এই তিনটা এবার ধ্রুবক থাকবে, এই তিনটা। ওকে, তাহলে আর প্রপোর্শনাল টু কি আমাদের 1/a। এবার দ্যাট মিনস আমি যদি এবার একটু ছবি আঁকি, এবার দৈর্ঘ্য সেম দুইটা তারের। ধরো এটা একটা তার, এটার দৈর্ঘ্য যা, আর একটা তার আঁকি, ধরো এটা একটু মোটা তার আঁকি, অনেক মোটা। দেখো দুইটা তার, দৈর্ঘ্য কিন্তু সেম। ধরো এটা হচ্ছে রোধ R1, এটা হচ্ছে রোধ R2। এইটার এই জিনিসের ক্ষেত্রফল ধরো A1, এটার এই জিনিসের ক্ষেত্রফল ধরো A2। দৈর্ঘ্য সেম। তাহলে আমরা কি বলতে পারি বড়? আমাদের ম্যাথ করার ফর্মুলা কি? R1/R2 কি হবে? A2/A1। বুঝাই যাচ্ছে, উল্টা সূত্র। A2/A1 এটা হচ্ছে তাহলে কি আমাদের ম্যাথ করার ফর্মুলা। ওকে, সো গ্রাফ আমি একবারে শেষে পুরোটা দেখাই দিচ্ছি সবগুলো একসাথে, এখন আর এটার জন্য গ্রাফ আঁকলাম না। তো দেখো দুইটা সূত্র বুঝছো কিনা? এটাই হচ্ছে রোধের দুইটা সূত্র, একটা দৈর্ঘ্যের সূত্র, একটা কি প্রস্থচ্ছেদের সূত্র। তো পজ করে তুলে নিও দ্রুত। আমরা এখন এই দুইটার সমন্বিত সূত্রে চলে যাব। তোমরা বুঝতেই পারতেছো যেহেতু প্রপোর্শনালের সূত্র আসছে, সো আমাদের সমন্বিত সূত্র বের করা লাগবে। তাহলে আমরা বলতো এখান থেকে কি সিদ্ধান্ত উপনীত হই? মোটা তারের রোধ কম আর চিকন তারের রোধ বেশি। এটা কিন্তু লাগবে তোমাদের, ঠিক আছে? এই কনসেপ্টটা লাগবে যে একটা সরু তারের রোধ বেশি আর একটু মোটা তারের রোধ কম হয়। দেখবা বিভিন্ন হেভি যন্ত্রপাতিতে যেখানে রোধ কম দরকার, তো সেখানে একটু মোটা তার ব্যবহার করা হয়। ওকে, দেখো বুঝছো কিনা? তো আমরা এখন এই দুইটা সূত্র কি করব? সমন্বিত করব। সমন্বিত করে রোধের একটা সূত্র ডেভেলপ করব, ওইখান থেকে পরে আমরা গ্রাফ আঁকবো। ওকে, থিওরিগুলো খুবই ভালো মতো পড়তে হবে। যত ভালো থিওরি মনে রাখবা, আমি আবারও বলছি, যত ভালো থিওরি মনে রাখবা অত ভালো তুমি ম্যাথ পারবা পরীক্ষায়। ওকে, বাট মনেও থাকবে, সবচেয়ে বড় কথা তুমি এমসিকিউ ভালো পারবা। থিওরি ভালো পারলে তুমি এমসিকিউ ভালো পারবা। যারা থিওরি ভালো পারে তারা এমসিকিউ ভালো পারে। ওকে, সো দেখো আমরা কি কি পাচ্ছি? আমরা রোধের দুইটা সূত্র থেকে পাচ্ছি আর প্রপোর্শনাল টু এল, আমরা পাচ্ছি আর প্রপোর্শনাল টু 1/a। এখন এটা কখন? যখন a স্থির। এটা কখন? যখন এল স্থির, রাইট? এখন যদি দুইটাই পরিবর্তন হয়, এই দুটোটাই যদি এল আর এ দোনোটাই যদি পরিবর্তন হয়, তাহলে আমরা কি পাচ্ছি? সমন্বিত ভাবে পাচ্ছি আর প্রপোর্শনাল টু L/A। এটা তোমরা বুঝতেই পারতেছো, সমন্বিত সূত্র আর প্রপোর্শনাল টু কি? L/A। তাহলে দেখেন এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি? একটা ধ্রুবক পাচ্ছি না? এই যে একটা ধ্রুবক পাচ্ছি, এই ধ্রুবকটাকে বলি আমরা রো। এই ধ্রুবকটার নাম দিছি কি বলো? রো। এই ধ্রুবকটাকে বলা হয় আপেক্ষিক রোধ। এই ধ্রুবকটাই হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ। এটাই আমাদের আজকে পড়ার মেইন টপিক। আমরা ম্যাথ করবো, আপেক্ষিক রোধ অনেক ভালো মতো পড়তে হবে। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ। এটা আরেকটা নাম আছে, বলো কি? এটা আরেকটা নাম হচ্ছে রোধাঙ্ক, ঠিক আছে? ইংলিশে বলা হয় এটাকে রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি ইংলিশ গুলো মনে রাখবা, অথবা স্পেসিফিক রেজিস্ট্যান্স। স্পেসিফিক রেজিস্ট্যান্স, ওকে?
এটাই বলা হয় ইংলিশে। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা রোধের প্রধান যে সূত্রটা আছে, সমন্বিত সূত্র আর ইকুয়াল টু রো এল বাই এ, এটা আমরা পেয়ে গেলাম। তোমাদের বলতেছিলাম এই সূত্রটা করার পরে আমি গ্রাফগুলো দেখাই দিব। তো আমি এখন গ্রাফগুলো দেখাই দিব। তো গ্রাফগুলো দেখানোর আগে আমি একটু এই সূত্রটাকে আরেকটু ভেঙে নিই। দেখো তো আমরা আরেকটু ভাঙতে পারি। রো এল বাই পাই আর স্কোয়ার, ব্যাসার্ধ স্কোয়ার লিখতে পারি কিন্তু আমরা। ওকে, তো এটাও মাথায় রেখো, কারণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তার তো মেইনলি গোলাকার হয়, গোলাকার তার হয়। আর যদি গোলাকার তার হয় তাহলে অবশ্যই কত হবে, পাই আর স্কোয়ার হবে। ও বক্স আকার তার হলে কিন্তু আবার পাই আর স্কোয়ার হবে না। বক্স আকার তার হলে কি হবে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। বর্গাকার তার হলে কি হবে, দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য। তো নর্মালি তার গোলাকার হয়, এই কারণে আমি পাই আর স্কোয়ার লিখছি। আমি লিখে দেখি এখানে, হ্যাঁ, এই যে এই তারের জন্য, এটার জন্য। ওকে, আবার যদি তার এরকম টাইপ হয়, এই যে এই টাইপের, তাহলে কিন্তু আবার সূত্র হবে এরকম, রো এল বাই, এটা যদি বর্গাকার হয়, এটা যদি এল এল হয়, তাহলে হবে এল এল দিলাম না, এল এল দিলাম না, তোমার কনফিউজড হয়ে যাবে। যদি এ দৈর্ঘ্যের হয় তাহলে এটার জন্য সূত্র হবে আবার এ স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে যদি বক্স আকার তার হয়। যদি বক্স আকার তার হয় না, আমাদের গোলাকার তারই হয়। তো তারপর আমি তোমাদের দুইটা দেখাই দিলাম, মানে এ মানে এটা ফিক্সড না, এটা মাথায় রেখো আর কি। ওকে, সো দেখো এখন আমরা গ্রাফে যাই। গ্রাফ থেকে কি পাই, দুইটা গ্রাফ আঁকবো, তোমরা নিচে আঁকো তোমাদের নোট খাতা। এই বরাবর হচ্ছে আর, এই বরাবর এল, এই বরাবর হচ্ছে এ, এই বরাবর আর। তুমি বলো, এই যে সূত্র থেকে কি পাচ্ছ, এটা ওয়াই, এটা ওয়াই নিছো না তুমি, এটা কি নিছো, এক্স নিছো প্রথম ক্ষেত্রে। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স। তো ওয়াই ইকুয়াল টু এম এক্স কি, মূলবিন্দুগামী সরল রেখা। আর এটা ঢাল কত হবে বলো তো? এই যে তুমি বলতে পারবা, এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে এম কত, রো বাই এ, তাহলে এটা হবে রো বাই এ। আর আমরা জানি তখন প্রস্থচ্ছেদ ধ্রুবক থাকে, এই যে দেখো আর প্রপোর্শনাল টু এল। ঠিক আছে, এই ক্ষেত্রে বলো, এটা বলো তো, আর আর এ সম্পর্কে ব্যস্ত আনুপাতিক সম্পর্ক না? ব্যস্ত আনুপাতিক সম্পর্কে গ্রাফ কিরকম হয় শিখছি আমরা, বলো তো, বয়লের সূত্রের গ্রাফের মতো, এরকম না? বয়লের সূত্রের গ্রাফের মতো। এই যে আর হচ্ছে ওয়াই, এক্স হচ্ছে কি এ, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক আসছে না? এটা যদি মনে মনে এক্স ধরো, এটা যদি মনে মনে ওয়াই ধরো, তাহলে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু ধ্রুবক আসছে না? তোমাদের এগুলো শেখানো হয়েছে বলো তো? এই যে এইভাবে করছি আমরা, এটা হচ্ছে, এটাকে ধরে নিছি আমরা এক্স, এটাকে ধরে নিছি ওয়াই, তো ওয়াই ইকুয়াল টু এম এক্স। আর এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এরকম আসছে এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। আর এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক হলে গ্রাফ সবসময় এরকম হয়, রাইট? যেখানে এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক এরকম হয় গ্রাফ। আর এখানে কি আসছে, ওয়াই ইকুয়াল টু এম এক্স, এখানে আসছে ওয়াই ইকুয়াল টু এম এক্স, রাইট? তাহলে গ্রাফ হবে মূলবিন্দুগামী সরলরেখা। তো বুঝতে পারছেন গ্রাফগুলা? সো এটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ওকে, দুইটা গ্রাফ তোমাকে মনে রাখতে হবে। দেখো ঠিক আছে কিনা? ওকে, তাহলে আমাদের কি গেল, রোধের সূত্র থেকে রোধের দৈর্ঘ্যের সাথে আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে গ্রাফ দুটো আমাদের শেষ হয়ে গেল। ওকে, সুন্দর করে নোট করে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আমরা কি পড়বো, এই যে এখানে যে ধ্রুবকটা পাইলাম, আপেক্ষিক রোধ, এই যে দেখো আপেক্ষিক রোধ পাইছি, আপেক্ষিক রোধের সংজ্ঞা, আপেক্ষিক রোধ কি, এটার উপর একটু পড়বো। ঠিক আছে, কারণ এগুলো পরীক্ষাতে এমসিকিউতে আর কতে আসে, ক্ষতেও আসে। সো এই কারণে আমাদের আপেক্ষিক রোধের সংজ্ঞা, আপেক্ষিক রোধের একক, এগুলো একটু পড়তে হবে। ক্লিয়ার? মানে আমরা এখন আপেক্ষিক রোধ নিয়ে পড়বো, তারপর আমরা ম্যাথে চলে যাবো। ঠিক আছে, দেখো তাহলে আমি মুছে দিচ্ছি। ওকে, সো আমরা কি পাইলাম একটু আগে, আর ইকুয়াল টু রো এল বাই এ। যেহেতু আমরা এবার আপেক্ষিক রোধ নিয়ে পড়বো, সো রো ইকুয়াল টু আমরা লিখতে পারি, যে আপেক্ষিক রোধ ইকুয়াল টু লিখতে পারি আর এ বাই এল। সবার আগে আমরা এককটা দেখবো, সবার আগে এককটা বের করবো। দেখো আর এর একক কি বলো, ওহম। এর একক কি, মিটার স্কোয়ার। আর এল এর একক কি বলো, মিটার। তুমিই বলো, ওহম মিটার স্কোয়ার ডিভাইডেড বাই মিটার। মিটার আর মিটার স্কোয়ার কাটাকাটি জানো,
তাহলে আমরা কি পাচ্ছি বলতো? আমরা পাচ্ছি হচ্ছে ওহম মিটার। তাহলে এইটার একক হবে ওহম মিটার। অনেক ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে এটাকে আমরা ইউজ করি ওহম সেন্টিমিটার, এটা মাঝে মধ্যে ইউজ হয়, ঠিক আছে? সো এটার একক তাহলে আমরা কি পেলাম বলো? ওহম মিটার। খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আপেক্ষিক রোধের একক কি? ক্লিয়ার? ওহম মিটার অথবা ওহম সেন্টিমিটার, এটা হচ্ছে আপেক্ষিক রোধের একক। এই দুইটাই আপেক্ষিক রোধের একক। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আপেক্ষিক রোধের সংজ্ঞায়। এবার আমরা আমাদের পয়েন্টে যে আপেক্ষিক রোধের সংজ্ঞাটা কি দেখো তো। আমি সূত্র অনুযায়ী সংজ্ঞা লিখবো, আমি আবারও বলতেছি আমি সূত্র অনুযায়ী সংজ্ঞায় যাব। সূত্র থেকে কি দেখতেছি বলেন? আমরা দেখতেছি আমি যদি একটা একক দৈর্ঘ্যের পরিবাহী নিই আর একক প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহী নিই, মানে আমি এমন একটা তার নিলাম, ধরো এটা একটা তার, এমন একটা তার নিলাম যার দৈর্ঘ্য 1 মিটার, যার এটা 1 মিটার স্কোয়ার, এটা কত 1 মিটার স্কোয়ার, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা 1, এলও 1 নিতে পারি আমরা চাইলে। ওই যে পরিবাহীটা নিলাম ওর যে আর, এই আরই কি তাহলে রো, কারণ এটা যদি 1 হয়, এটা যদি 1 হয় তাহলে রো ইকুয়াল টু আর না, রো ইকুয়াল টু তখন আর আসে না। তাহলে আমরা কি বলতে পারি বলতো? একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা নির্দিষ্ট পরিবাহীর একটা নির্দিষ্ট তাপমাত্রা কিন্তু স্থির থাকতে হবে, কারণ সব ক্ষেত্রে উপাদান আর তাপমাত্রা কি থাকবে? স্থির থাকবে। তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহী বা কোনো একক দৈর্ঘ্যের ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহীর রোধকে ওই পরিবাহীর কি বলা হয়? আপেক্ষিক রোধ বলা হয়। সংজ্ঞা কিন্তু মুখস্থ করা লাগবে না, তুমি এই সূত্র থেকেও লিখতে পারবা। তাহলে আমি লিখি, তাহলে আরো ভালো বুঝবা। কোনো নির্দিষ্ট তাপমাত্রায়, সংজ্ঞাটা কি হবে? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের আর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকেই আপেক্ষিক রোধ বলা হয়। রোধকে ওই পরিবাহীর, এভাবে লিখবে একটু সুন্দর হবে, ওই পরিবাহীর আপেক্ষিক রোধ বলা হয়। ক কিন্তু খুবই ভালো পারতে হবে, নাহলে কিন্তু ফিজিক্সে ভালো মার্ক আসবে না। আপেক্ষিক রোধ বলা হয়, সেটা হচ্ছে আপেক্ষিক রোধের সংজ্ঞা। কারণ আমরা কি পাচ্ছি? আর ইকুয়াল টু রো ইকুয়াল টু আর, আমরা এও নিছি 1, এলও নিছি 1, তাহলে আমরা কি পাচ্ছি? রো ইকুয়াল টু আর। এই যে সংজ্ঞাটা এই অনুযায়ী লিখছি, সংজ্ঞাটা আমি এই হিসাব অনুযায়ী লিখছি, ওকে? এটি হচ্ছে তাহলে কি আপেক্ষিক রোধের সংজ্ঞা। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে আপেক্ষিক রোধের সংজ্ঞা গেল। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে যে কোনো তারের আপেক্ষিক রোধ এত বলতে কি বুঝো? যেরকম আমি তোমাকে একটা বলি, ধরো তোমাকে পরীক্ষা আসলো যেরকম 0°C তাপমাত্রায় তামার, এগুলো মুখস্থ থাকা লাগবে না, জাস্ট আমি বললাম তামার রো হচ্ছে 1.56 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। এটা পরীক্ষা আসলো, ধরো এটা পরীক্ষা আসলো, বললো এটা বলতে কি বুঝায়। খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, অনেকবার আসছে এটা। বলো তো কি বলবা? লিখবে কি 0°C তাপমাত্রায় একটা তামার তার যার দৈর্ঘ্য 1 মিটার ও যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার, তাহলে ওই তামারটাটির রোধ হবে 1.56 ইন্টু 10⁻⁸ ওহম। ঠিক আছে? তাহলে আপেক্ষিক রোধ বলতে কি বোঝায়? যে 0°C তাপমাত্রায় 1 মিটার দৈর্ঘ্য 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট তামার তারের রোধ হবে এত ওহম। তামার তারের রোধ হবে এত ওহম। দেখো বুঝতে পারছেন কিনা? ওকে, ইজি জিনিস। তো এটাও তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ম্যাথে যাওয়ার আগে আমরা লাস্ট একটা থিওরি পড়বো, সেটা হচ্ছে রোধ আর আপেক্ষিক রোধের পার্থক্য। এটা পরীক্ষা আসতে পারে, যে কোনো সময় পরীক্ষায় চলে আসতে পারে। তো তোমাদের আমি মাঝে মধ্যে দেই পরীক্ষাতে, তো তোমরা ঠিকভাবে লিখতে পারো না, তাই আমি একটু তোমাদের উল্লেখ করে দিতেছি কিভাবে লিখতে হবে রোধ আর আপেক্ষিক রোধের পার্থক্য। ঠিক আছে? এই পার্থক্য থেকে পরীক্ষা এমসিকিউ আসে, ওকে?
তো দেখেন বুঝছেন কিনা, ক্লিয়ার? আমরা পরের টপিকে যাব, সেটা হচ্ছে রোধ আর আপেক্ষিক রোধের পার্থক্য। টপিক 3 এর লাস্ট থিওরি হচ্ছে এটা, রোধ আর আপেক্ষিক রোধের পার্থক্য। তো আমি জাস্ট তোমাকে উল্লেখ করে দিতেছি তুমি কি লিখবা, বাকিটুকু তুমি তোমার নোট খাতায় তুলে রাখো, আশা করি তোমরা লিখতে পারবে পরীক্ষায় আসলে। রোধ আর আপেক্ষিক রোধ, এক নাম্বার যে পার্থক্যটা লিখবা সেটা হবে সংজ্ঞা। তো আমি আর লিখবো না সংজ্ঞাটা, কারণ তোমাদেরকে অলরেডি আমি সংজ্ঞা নোট খাতায় লিখে দিছি, মানে দুইটা ক্লাসে লেকচার 1-এ আমরা রোধ পড়ছি আর আজকে আপেক্ষিক রোধের সংজ্ঞা শিখছি একটু আগে। সো এক নাম্বার পার্থক্য হচ্ছে সংজ্ঞা, তো এটা আমি আর লিখবো না, এটা জাস্ট তোমরা লিখে রাখো। সংজ্ঞা হচ্ছে আমাদের এক নাম্বার পার্থক্য। ওকে, আমাদের দুই নম্বর পার্থক্য। দুই নম্বর পার্থক্য হচ্ছে একক। দুই নম্বর পার্থক্য হচ্ছে একক। বলো এটার একক কি? ওহম। আর এটা একক কি? ওহম মিটার। ওকে, পার্থক্য বুঝছো? এটা একক ওহম, এটা একক ওহম মিটার। ওকে, তিন নাম্বার খুবই খুবই ইম্পর্টেন্ট, রোধ। রোধের নির্ভরশীলতা, এটা বোর্ডে আসছে, মেডিকেলে আসছে, এই কোশ্চেনটা প্রচুর আসে। 3 নাম্বার, রোধ কার কার উপর নির্ভর করে? মনে রাখবো রোধ চারটা জিনিসের উপর নির্ভর করে। কটা জিনিস? চারটা। ফার্স্ট, তাপমাত্রা, উপাদান। তাপমাত্রা চেঞ্জ হলে রোধ চেঞ্জ হয়। তুমি যদি তামার বদলে স্বর্ণ ইউজ করো, রোধ চেঞ্জ হয়ে যাবে, উপাদানের উপর নির্ভর করে। ঠিক আছে, দেন দৈর্ঘ্য, একটু আগে দেখলাম দৈর্ঘ্যের উপর রোধ নির্ভর করে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সো তাপমাত্রা, উপাদান, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, চারটা জিনিসের উপর, চারটির উপর নির্ভর করে। একটু সুন্দর করে লিখবা। আমি এখন জাস্ট তোমাদের ধারণা দিয়ে যাচ্ছি, যেহেতু তোমরা লিখতে পারো না, বাট যেভাবে লিখতেছে ওইভাবে লিখবা। ওকে, এই চারটা জিনিসের উপর নির্ভর করে। ওকে, এবার হচ্ছে আপেক্ষিক রোধ। মনে রাখবা আপেক্ষিক রোধ নির্ভর করে দুইটা জিনিসের উপর। কটা জিনিস? দুইটা, একটা তাপমাত্রা আর একটা উপাদান। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপেক্ষিক রোধ কিন্তু ধ্রুবক। তো দৈর্ঘ্য বাড়াইলা কমাইলা আপেক্ষিক রোধ চেঞ্জ হবে না, কারণ আপেক্ষিক রোধ কি ছিল? ধ্রুবক। একটু খেয়াল করে দেখো, সূত্রের ধ্রুবক ছিল আপেক্ষিক রোধ। তো এটা শুধুমাত্র তাপমাত্রা আর কিসের উপর নির্ভর করবে? উপাদানের উপর নির্ভর করবে। তার মানে তুমি যদি তাপমাত্রা চেঞ্জ করো, আপেক্ষিক রোধ চেঞ্জ হবে। তুমি যদি লোহা বদলে স্বর্ণ নাও, তাহলে আপেক্ষিক রোধ চেঞ্জ হবে। কিন্তু আর এল আর এর উপর আপেক্ষিক রোধ চেঞ্জ হবে না, কারণ এল আর এর ধ্রুবকই হচ্ছে আপেক্ষিক রোধ। আমরা কি পাইছি দেখো তো, আমরা সূত্রটা এটা পাইছিলাম, আর ইকুয়ালস টু রো, এই যে ধ্রুবক এল বাই এ। তো এটা ছিল ধ্রুবক। কার জন্য ধ্রুবক? ওদের জন্য ধ্রুবক ছিল। তো এল আর এ বাড়াও আর কমাও, এটা বাড়াও আর কমাও, রো যা আছে তাই থাকবে। কিন্তু এই সূত্রটা আসছিল কই থেকে? এই সূত্রটাই আসছিল একটা নির্দিষ্ট উপাদান আর তাপমাত্রার জন্য। উপাদান আর তাপমাত্রা চেঞ্জ হলে সূত্রই চেঞ্জ হয়ে যাবে, আর সূত্র চেঞ্জ হলে রো কি হবে? চেঞ্জ হবে। বুঝতে পারছেন? কারণ এই রোটা উপাদান আর তাপমাত্রার উপর নির্ভর করে। ঠিক আছে, এই কারণে আমরা সূত্রের শুরু থেকে একটা কথা লিখতেছিলাম, উপাদান আর তাপমাত্রা থাকলে এই সূত্র সঠিক। তোমার উপাদান চেঞ্জ করবা, রো চেঞ্জ হবে। তাহলে এই আপেক্ষিক রোধ একটা উপাদানের জন্য নির্দিষ্ট, তার মানে স্বর্ণের আপেক্ষিক রোধ, স্বর্ণের আপেক্ষিক রোধ নির্দিষ্ট। এখন স্বর্ণ ছোট নাও আর বড় নাও, এটার উপর নির্ভর করবে না। ঠিক আছে, কিন্তু রোধ, রোধ একদম, রোধ একদম চেঞ্জ হবে। এই চারটার জন্য চেঞ্জ হবে। রোধ বড় তার বেশি হবে, বাধা বেশি হবে। বাধা, রোধ তো বাধার পরিমাণ, তাই বড় তার বাধা বেশি হবে, রাইট? কিন্তু আপেক্ষিক রোধ হচ্ছে একটা ধ্রুবক তারের জন্য। তো এটা শুধু দুইটা জিনিসের উপর নির্ভর করে, তাপমাত্রা আর কি? উপাদান। ঠিক আছে, যেমন একটা কোশ্চেন আসে পরীক্ষা, অনেক, একটা তারকে টেনে বৃদ্ধি করা হয়েছে, রোধ কিরূপ হবে? রোধ বৃদ্ধি পাবে। তারপর এই কোশ্চেনে আসে পরীক্ষায়, একটা তারকে টেনে দ্বিগুণ করা হয়েছে, আপেক্ষিক রোধ কি ঘটবে? ফলাফল দিয়ে আসে দ্বিগুণ হবে বা বৃদ্ধি পাবে। ভুল, একই থাকবে। ঠিক আছে, আপেক্ষিক রোধ সবসময় একই থাকবে, দেখবো অপশন ঘতে থাকবে একই থাকবে। ওটা মাথা রাখতে হবে তোমাদের, বারবার বলতেছি। ঠিক আছে, ওকে, 3 নম্বর পার্থক্য ডান। যেহেতু ক্ষতে আসবে, 4টা পার্থক্য লিখতে হবে। সো 4 নম্বর পার্থক্য কি? মনে রাখবা, রোধ হয় পরিবাহী, রোধ হয় পরিবাহীর, পরিবাহীর রোধ হয়। ঠিক আছে, আপেক্ষিক রোধ কার হয় জানো? আপেক্ষিক রোধ হয় পরিবাহীর, উপাদানের। এটা হচ্ছে 4 নম্বর পার্থক্য। তবে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট পার্থক্য এরকম না, যে 4টা পার্থক্য বলে দিলাম তোমাদের। আপেক্ষিক রোধ হয়, যেহেতু এটা উপাদানের, পরিবাহীর, উপাদানের।
তো এটা লিখে তোমরা খটা কমপ্লিট করবা। সো আপেক্ষিক রোধ হবে পরিবাহীর উপাদানের, তাহলে এটা একটা পার্থক্য, এটা একটা পার্থক্য, এটা একটা, এটা একটা। তো তাপমাত্রা উপাদানের উপর নির্ভর করে। সো চারটা পার্থক্য লিখে দিবা সুন্দর করে, ঠিক আছে, যাতে 2 এ 2 পাও। ওকে, সো আমাদের টপিক 3 এর থিওরি শেষ হলো। দেখো আমরা এখন আপেক্ষিক রোধের 3টা অঙ্ক করব। আমরা মেইনলি 4টা অঙ্ক করবো আর একটা তোমাদের হোমওয়ার্কের জন্য দিব। ওকে, তো 3টা অঙ্ক আমি এখানে লিখে রাখছি, তোমরা একটু পজ করে লিখে নিও, বাট ভিডিও পজ করে করে একটু করে অঙ্ক তুলে নিও। তোমাদের নোট খাতায় থিওরির সাথে ম্যাথ থাকলে যখন নোট খাতা রিভিশন দিবা অলমোস্ট তোমাদের এমসিকিউ সিকিউ অনেকখানি প্রিপারেশন হয়ে যাবে। সো একটু দেখো অঙ্কগুলো, দেখো খুবই ভালো ভালো অঙ্ক, এগুলো পরীক্ষায় আসে। কোন পরিবাহীর আপেক্ষিক রোধ এত, এটা কি দিছে বলো আমাকে? আপেক্ষিক রোধ দিছে, রাইট? তাহলে এটা কি দিছে? রো দিছে, রো। কোন পরিবাহীর আপেক্ষিক রোধ দিছে, এই যে আপেক্ষিক রোধ, দ্যাট মিনস এটা হচ্ছে রো। আমরা বলতে পারি রো দেয়া আছে আমাকে, ঠিক আছে? ওকে, তারপর কি দেয়া আছে? রোধও দেয়া আছে, ওই পরিবাহীর রোধটাও দেয়া আছে 12 ওহম, ঠিক আছে? তাহলে দেয়া আছে আর আর দৈর্ঘ্য দেয়া আছে। ওকে, দৈর্ঘ্য দেয়া আছে, তাহলে এল ও দেয়া আছে। বের করতে বলছি কি বলো? ব্যাস, পরিবাহীর ব্যাস বের করতে বলছি। আর রো এল দেয়া, এটা দেখেই তোমার মাথায় কি আসতেছে বলো? সবার আগে আমাদের মাথায় চলে আসতেছে, আমরা জানি কি বলো, আমরা জানি আর এর সাথে রো এর একটা সম্পর্ক আছে, একটু আগে পড়ে আসছি, আর ইকুয়াল টু রো এল বাই এ। এ তো চাই নাই তোমার কাছে, আর রো এল তিনোটাই দেয়া আছে, তা তুমি বের করতে পারবা কি এ, আর তোমার কাছে চাইছে কি ব্যাস। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো বোর্ডের জন্য, ঠিক আছে? তুমি আর এর মান বসাও, রো এর, সরি আর এর মান তো 12, রো এর মান বসাও, এল এর মান কোশ্চেনে দেয়া আছে, আর এর বদলে লেখো পাই আর স্কোয়ার, লিখতে পারো না? পাই আর স্কোয়ার, একটু ক্যালকুলেটর চাপলেই তোমরা আর এর মান কত পাবা? আমরা আর এর মান পাচ্ছি 1.499 ইন্টু 10⁻³ মিটার, দ্যাট মিনস 1.5 ইন্টু 10⁻³ মিটার। অনেকেই ভুলটা করে করে এটাই অ্যান্সার দিয়ে রাখে। চাইছে কি খেয়াল করো, ব্যাস। সবসময় চেষ্টা করবা কি চাইছে এটা দেখতে হবে, পরীক্ষায় ব্যাসের অ্যান্সারটাও দেওয়া থাকে, ব্যাসার্ধের অ্যান্সারও দেওয়া থাকে অপশনে। সো তোমার কিন্তু ব্যাস চাইছে, সো ডি ইকুয়াল টু কি হবে? 2 আর। এই কারণে আমি ব্যাস দিছি এটাকে, কারণ অনেক ক্ষেত্রে আমি ভালো স্টুডেন্টদের দেখছি এই জিনিসটা তাড়াহুড়ো করে ভুল করে ফেলছে। সো আমাদের উত্তর হচ্ছে আসলে এটা 3 ইন্টু 10⁻³ মিটার। পরীক্ষায় কিন্তু ব্যাস দেয়া থাকতে পারে, আবার উল্টো অঙ্ক থাকতে পারে ব্যাসই দেয়া আছে, ধরো তুমি তখন ব্যাসার্ধ বের করবা, এখানে বসাবা, তারপর চাবে কি এল। পরীক্ষায় এল দেয়া থাকবে, এ বের করতে বলবে, অথবা এ দেয়া থাকবে এল বের করতে পারবে। যে মানে এই সূত্রের অঙ্ক এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এবার এটাতে আসো 2 নম্বর অঙ্ক। দেখো এটা বুঝছো কিনা, এটা সহজ অঙ্ক, সবাই বুঝবে আশা করি, ঠিক আছে? জাস্ট কুইক রিভিশন দেওয়ার জন্য। 2 নম্বর অঙ্কে কি বলছেন? তামার তৈরি দুইটা তার। কোশ্চেন যখন ফিজিক্স রিডিং পড়বা খুবই খুবই মনোযোগী হতে হবে এবং বুদ্ধিমান হতে হবে। তামার তৈরি দুইটা তার, দুইটা তার যখন বলছো না তামার তৈরি, আমার মাথায় সবার আগে কি আসছে জানো? দুইটা তারের কথা শুনে, এবং তামার তৈরি যে একই উপাদানের তৈরি, তার মানে দুইটা তারের রো সেম, এটা আমি বুঝে ফেলাইছি। যে তামার তৈরি দুইটা তার দিয়ে বুঝে ফেলাইছি দুই তারের রো সেম, রো মানে আপেক্ষিক রোধ সেম। দৈর্ঘ্যের অনুপাত 1:9, দ্যাট মিনস আমাকে দেয়া আছে এবার L1/L2 হচ্ছে 1/9, আর দুইটা তারের রো সেম, এটা আমরা বুঝে গেছি, রো 1 আর রো 2 সমান। কিন্তু আমার তার চাইছি কি দেখি তো, ব্যাসের অনুপাত কত, দ্যাট মিনস D1/D2 কত, এটা চাইছি। যখনই দুইটা তারের অঙ্ক দিছে, যখনই মনে রাখবো দুইটা তারের অঙ্ক বা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়েছে বা বড় করা হয়েছে ছোট করা হয়েছে, সব সময় দুইটা সূত্র লিখতে হবে ম্যাথ করার জন্য। যদি থিওরিতে করতে চাও দুইটা সূত্র লিখে অঙ্ক করতে হবে, প্রথম তারের জন্য একটা, দ্বিতীয় তারের জন্য একটা। তো প্রথম তারের জন্য সূত্র কি লিখতে পারি? R1 ইকুয়াল টু, বলো, R1 ইকুয়াল টু রো 1 L1/A1, R2 ও লিখতে পারি কি রো 2 L2/A2, পারি দুইটা সূত্র লিখতে। দেন দুটাকে ভাগ করে দিবা, অথবা এখানে খেয়াল করে দেখো, ও আমি তো এখানে ইয়াতেই নেই, তামার তৈরি দুইটা তারের দৈর্ঘ্যের অনুপাত দিছি না, এটা ধরে নিতে হবে একই রোধের। তোমরা এক কাজ করো, একই রোধের দুইটা তার, এটা লিখে নাও, একই রোধের, একটু উপর দিয়ে লিখে নাও, একই রোধের দুইটা তার। তো রোধও কি ছিল? সেম ছিল। তা রো
সেম ছিল। রোধ যদি সেম থাকে আমরা কি লিখতে পারি? দেখো তো, রোধও সেম, রো সেম, তাহলে আমরা লিখতে পারি L1/A1 ইকুয়াল টু কি L2/A2। তোমরা পারবা না এখান থেকে কি বের করতে বলছে? D1/D2, তুমিই বলো কি হবে? L1/L2 ইকুয়াল টু কি হবে? A2/A1/A2। A1 এর বদলে লিখতে পারি কি পাই R1 স্কোয়ার পাই R2 স্কোয়ার। দেখো লেখা যায় কিনা, লেখা যায়। আচ্ছা, তো পাই পাই কাটা, তাহলে R1/R2 সমান সমান কি আসলো? √L1/L2, তার মানে 1/3। L1/L2 কত দেয় বলো? 1/9। সো R1/R2 কত? 1/3। তাই এটা কিসের অনুপাত বেরোলো বলো তো? ব্যাসার্ধের অনুপাত। এখন চাইছে কার অনুপাত? ব্যাস। মনে রাখবো অলওয়েজ ব্যাসার্ধের অনুপাত আর ব্যাসের অনুপাত অলওয়েজ সমান। ব্যাসার্ধের অনুপাত আর ব্যাসের অনুপাত অলওয়েজ সমান, তাহলে এইটাই হচ্ছে ব্যাসের অনুপাত D1/D2। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। D1/D2 কত? 1/3। দেখো ঠিক আছে কিনা। তো একটু বড় করে লেখো, আমার এখানে জায়গা কম ছিল, যেহেতু এক হোয়াইট বোর্ডে অনেকগুলো অঙ্ক করতে হয়, সো এই জন্য আমি একটু ছোট 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 করে লিখছি। তোমরা একটু বুঝে বুঝে পড়ো। দেখো R1 R2 সমান ছিল, তাই এটা সমান এইটা। দ্যাট মিনস ρ1 আর ρ2 সমান। আমরা তো জানি, বলে দিছে একই তার আমার তৈরি। সো এখান থেকে আমরা একে ভাঙাইছি, ভাঙায় আমরা কিসে গেছি? D1 আর D2 তে গেছি। দেখো বুঝছো কিনা? এটা কিন্তু ভর্তিতে আসছে, ঠিক আছে? এটা একবার ভর্তি পরীক্ষা আসছে এবং কুইক করতে হবে এমসিকিউতে, কুইক, খুবই খুবই দ্রুত করতে হবে, ঠিক আছে? তো এবার আমরা ম্যাথ 3 তে আসি। ম্যাথ 3 অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা বোর্ড পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ইভেন ভর্তির জন্য বহুবার পরীক্ষা আসছে। সো একটু দেখো ম্যাথ 3টা মনোযোগ দিয়ে কি বলছে। দেখো, একটা তারের দৈর্ঘ্য 10 এ 100% বৃদ্ধি করা হলো। যখনই বলছে 10 এ 100% বৃদ্ধি করা হয়েছে, দ্যাট মিনস আমি বুঝতেছি এই ক্ষেত্রে দুইটা কেস, শুরুতে একটা শেষে একটা, দুইটা কেস, শুরুতে একটা শেষে একটা। তোমাদের আমি সবসময় বলি, ফিজিক্সে যখন শুরুতে একটা কেস দিবে আবার পরে আরেকটা কেস দিবে, দুই কেসের জন্য কয়টা সূত্র হবে? দুইটা সূত্র হবে। তারের দৈর্ঘ্য 10 এ 100% বৃদ্ধি করা হয়েছে, তাহলে দেখো আমি কি বলতে পারি? পূর্বের দৈর্ঘ্য ধরি L1, পূর্বের দৈর্ঘ্য L1, তাহলে নতুন দৈর্ঘ্য, নতুন দৈর্ঘ্য কত? L2 না? এখন 100% বৃদ্ধি করছো, আমি কি ঠিক লিখছি কিনা বইলো? L1 এর সাথে 100% বাড়াইছো। 100 মানে কি? 100 L1/100। যদি বলতো 50%, তাহলে 50 L1/100 হইতো, রাইট? 100% বৃদ্ধি করছো, তাহলে L1 এর সাথে 100 ইন্টু L1/100। দেখো ঠিক আছে কিনা? যদি 50% বৃদ্ধি করতাম 50 L1/100 হইতো, যদি 30% বৃদ্ধি করতাম 30 L1/100 হইতো। তাহলে কত আসতেছে? 2 L1। দেখো কোশ্চেন অনুযায়ী আগেছে 100% বৃদ্ধি করা হয়েছে, নতুন দৈর্ঘ্য। রোধের পরিবর্তন শতকরা কত? রোধের পরিবর্তন শতকরা কত? একই তারকে টেনে দ্বিগুণ করা, মানে 100% বৃদ্ধি করা হয়েছে। এখন R1 আর R2 অনুপাতটা লাগবে আমাকে, বা R1 R2 শতকরা পরিবর্তনটা লাগবে। তা আমরা বুঝতেছি এটা দুইটা ক্ষেত্র, শুরুতে একটা শেষে একটা, দুই ক্ষেত্রে যদি দুইটা সূত্র লিখি, দেখো তাহলে আমি কি লিখতে পারি? শুরুতে R1 ইকুয়াল টু কি হবে? রো L1/A1, আর পরবর্তীতে R2 ইকুয়াল টু কি হবে? রো L2/A2। দেখো রো কিন্তু চেঞ্জ হবে না, কারণ একই তারকে টেনে তুমি বাড়াইছো। এখন L1 L2 এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, বা অনুপাত আমরা পেয়ে গেছি, দেখছো? কিন্তু A1 A2 কে পাইছি। A1 A2 না জানলে তো আমরা R1 R2 পাবো না, R1 R2 অনুপাত পাবো না। সো আমাকে এখন A1 A2 কোনো না কোনো ভাবে বের করতে হবে। এখন A1 A2 বের করার ওয়েটা কি আমি তোমাকে বলি, বা A1 A2 সম্পর্কটা বের করার ওয়েটা কি। মনে রাখবে, একটা তারকে যদি টেনে দ্বিগুণ করি, বা 4 গুণ করি, বা 5 গুণ করি, বা 500% বাড়াই, বা 300% বাড়াই, এই জিনিসটাকে টাইনা বড় করি, একটা জিনিস সেম থাকে, টানার আগে আর পরে একটা জিনিস সেম থাকে, সেটা হচ্ছে তারটার আয়তন। আয়তন কখনো কোনো জিনিসের টানলে বা চাপলে বা বড় করলে চেঞ্জ হয় না। আয়তন যা আছে তাই থাকে। এটা তারকে টেনে বড় করবা, তার চিকন হয়ে যাবে, লম্বায় বড় হবে কিন্তু ক্ষেত্রফলে চিকন হয়ে যাবে। আয়তন যা আছে তাই থাকবে, মানে টানার পূর্বে আর পরে আয়তন কি থাকবে? একই থাকবে। সো এখন এই ক্লুতে আমরা A1 A2টা বের করতে পারি কিভাবে? তুমি খেয়াল করো, আমি এখানে একটু ভাগ করে লিখি। দেখো তাহলে আমরা লিখতে পারি পূর্বের আয়তন পাই R1 স্কোয়ার L1, বা তুমি এইভাবে লিখতে পারো A1 L1। দেখো ঠিক আছে কিনা? আগের আয়তন, তারের আগের আয়তন, ইকুয়াল টু A2 L2।
পারি কিনা বলো লিখতে? পারি। তাইলে A1 L1 A2, এই যে L2 কত পাইছি আমরা? 2L1 2L1 L1 আর L1 কিন্তু উভয় পক্ষ থেকে আমাদের জন্য কি হয়ে যাচ্ছে? বাদ হয়ে যাচ্ছে। তাহলে এই যে আমরা পাচ্ছি A2 ইকুয়াল টু A1/2। দেখছো ক্ষেত্রফল কিন্তু অর্ধেক হয়ে গেছে। টাইনা বড় করছে ঠিকই, কিন্তু ক্ষেত্রফল অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা দেখি নতুন রোধ কত আসে। যেহেতু A1 A2 অনুপাত পাইছি, L1 L2 অনুপাত পাইছি, এখন আমার R2 আর R1 অনুপাতটা লাগবে। তাহলে আমরা কি করবো বলো? এইটা 1 নাম্বার দিই, এটা 2 নাম্বার দিই। 1 আর 2 কে কি করে দিব? ভাগ করে দিব। সো 2/1 করি। 2/1 করলে আমরা কি পাই? R2/R1 ইকুয়ালস টু রো আর রো কিন্তু কাটা, তাহলে কি আসতেছে বলো? L2/L1 আর এখানে আসতেছে A1/A2। L2 2L1, A2 2A, A1/2 A1/2। তো এই 2 উল্টায় এসে এখানে গুণ হবে, 2 কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। আর L1 L1 কাটা, A1 A1 কাটা, তাহলে দেখো R2 কত আসলো? 4R1 হলো। এই যে দেখো, তাহলে রোধ কয় গুণ হইতেছে? 4 গুণ হইতেছে। রোধ কয় গুণ হইতেছে? 4 গুণ হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমাদের রোধটা কয় গুণ হচ্ছে? 4 গুণ হচ্ছে। কিন্তু পরীক্ষায় যদি বলতো রোধ কত গুণ হবে, উত্তর 4 গুণ হবে। তুমি দেখো দৈর্ঘ্য দ্বিগুণ করছো, তাই না? রোধ কয় গুণ হয়েছে? 4 গুণ হয়েছে। ঠিক আছে, এখন কিন্তু পরীক্ষা এটা চায়নি, বলছে রোধের শতকরা পরিবর্তনটা কত হবে, শতকরা কতটুকু রোধ চেঞ্জ হবে। ঠিক আছে, তো শতকরা পরিবর্তন কিভাবে বের করে? আমরা এক কাজ করি, এই অঙ্কটা মুছে দিই, যেহেতু এটা আমরা করে ফেলছি। ঠিক আছে, এই অঙ্কটা মুছে দিই। সো রোধের শতকরা পরিবর্তন চাইছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু মাথায় রেখো, এটা মনোযোগ দিয়ে করতে হবে তোমাদের। শতকরা পরিবর্তন কিভাবে বের করে? যে কোনো জিনিসের শতকরা পরিবর্তন, শতকরা পরিবর্তন, শতকরা পরিবর্তন হচ্ছে ডেল আর বাই আর ইন্টু 100%। কতটুকু রোধ পরিবর্তন হলো ডিভাইড বাই আদি রোধ, আদি রোধ, রোধের পরিবর্তন ডিভাইড বাই আদি রোধ ইন্টু 100%। ঠিক আছে, পরিবর্তন ডিভাইডেড বাই আদি পরিমাণ ইন্টু 100%। সবসময় শতকরা মানে এটা, পরিবর্তন হবে উপরে, নিচে হবে আদি পরিমাণ ইন্টু 100%। নিচে কিন্তু আদি পরিমাণ। আচ্ছা, পরিবর্তন কত? দেখো নতুন হয়েছে কত? 4R1, আর আগে ছিল কত? R1। এটা কি পরিবর্তন না? নতুন মাইনাস পরিবর্তন মানে পুরাতন, নতুন মাইনাস পুরাতন, এটাই হচ্ছে পরিবর্তন। তাহলে আমি এখানে লিখে দিতেছি। ঠিক আছে, এটা হচ্ছে পরিবর্তন আর এটা হচ্ছে আদি মান। সবসময় শতকরা মানে এটা হবে। আর পরিবর্তনটা কি? নতুন মাইনাস পুরাতন, এই যে নতুন মাইনাস পুরাতন, আর নিচে হবে আদি মান R1 ইন্টু 100%। কত আসলো তাহলে? 300%। করে দেখো, তাহলে 100% দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ কয় পার্সেন্ট বৃদ্ধি পায়? 300% বৃদ্ধি পায়। ঠিক আছে, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, মনে থাকবে? তো এখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা পাইছি, খেয়াল করো, একটা তারকে টেনে দ্বিগুণ করছে, এটা কিন্তু দ্বিগুণ হয়েছে। রোধ কয় গুণ হয়েছে? 4 গুণ হয়েছে। মানে এখান থেকে একটা সূত্র পাই আমরা, মনে রাখবে, এখানে লেখা রাখবে এগুলো এমসিকিউর জন্য। তার টেনে n গুণ করলে রোধ n স্কোয়ার গুণ হয়। খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় যখন এমসিকিউতে আসবে আমি কিন্তু সময় নিব না, আমি ডিরেক্ট দাগাই দিব। যদি বলে একটা তার টেনে 3 গুণ করা হয়েছে, রোধ কয় গুণ হবে? 9 গুণ। একটা তার টেনে 4 গুণ করা হয়েছে, রোধ কয় গুণ হবে? 16 গুণ। এত সময় নেই আমাদের অঙ্ক করার এমসিকিউতে, আমরা ডিরেক্ট n স্কোয়ার গুণ হবে। টেনে n গুণ হয়েছে মানে রোধ n স্কোয়ার গুণ হয়েছে। ঠিক আছে, মনে থাকবে, কারণ টেনে বড় করলে রোধ বাড়বে ঠিকই, কিন্তু আবার ক্ষেত্রফল কমবে, সো উইথড্রর জন্য রোধ বাড়বে। এই যে দুইটা মিলে n স্কোয়ার হয়ে গেছে। ঠিক আছে, সো মাথায় রাখবা, তার টেনে n গুণ করলে রোধ সবসময় কত গুণ হবে? n স্কোয়ার গুণ হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা একটা জিনিস মাথায় রাখবা। আর যদি একটা তার এইভাবে বলে যে একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যা ছিল তাই রাখা হয়েছে, টানাটানি করে বড় করা হয়নি, জাস্ট আগে যা যে দৈর্ঘ্য ছিল তুমি এর থেকে n গুণ বড় তার নিয়ে আসছো, তাহলে রোধ কয় গুণ হবে বলো? তাহলে কিন্তু এ চেঞ্জ হয়নি, তাহলে রোধ n গুণই হবে। ঠিক আছে, তুমি যদি একটা তার ছিল, ধরো একটা কয়েলের একটা তার ছিল 1 মিটার, ঠিক আছে, তুমি এখন 10 মিটার তার নিয়ে আসলো ওই কয়েলের, তাহলে 1 মিটার তারের রোধ যদি হয় n ওহম, তাহলে 10 মিটার তারের রোধ হবে 10 ইন্টু n ওহম। ঠিক আছে, কারণ তুমি তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চেঞ্জ করো নাই। তাহলে টাইনা বড় করলে
এই চেঞ্জ হয়ে যায় এই কারণে রোধ n স্কয়ার গুণ হয়। আর টানা ছাড়া বড় তার আনলে তুমি টানো না, এমনি বড় তার আনছো, তাহলে রোধ n গুণ হবে। তাহলে এটা মাথায় রাখবা, তার টেনে n গুণ করলে রোধ n স্কয়ার। আর তার মানে টানা ছাড়া বড় করা হইলে মানে ক্ষেত্রফল বাড়ানো হয়নি বা কমানো হয়নি, ক্ষেত্রফল যা আছে তাই আছে, তাহলে কিন্তু রোধ n গুণই হবে। ঠিক আছে, তাহলে আমি এটাও লিখে দিতেছি, তার n গুণ বড় হলে, তার n গুণ বড় হলে, এখানে আমি ব্র্যাকেটে লিখে রাখি প্রস্থচ্ছেদ সেম, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরিবর্তন হয়নি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত। রোধ n গুণ হবে। ঠিক আছে, মাথায় রাখবে, এটা মাথায় রাখবা। ওকে, তাহলে টানলে তো প্রস্থচ্ছেদ চেঞ্জই হবে, চিকন হয়ে যাবে, এই কারণে এটা n স্কয়ার গুণ। আর এটা সেম থাকলে এটা n গুণই হবে। আর আপেক্ষিক রোধ বলতো, যদি পরীক্ষা দেয় তার টেনে 4 গুণ করা হয়েছে, 5 গুণ করা হয়েছে, আপেক্ষিক রোধ কি হবে? কোনো পরিবর্তন হবে না। আপেক্ষিক রোধ কোনো পরিবর্তন হয় না, এটা শুধু তাপমাত্রার উপর নির্ভর করে। ঠিক আছে, টানাটানি করলে, কাটলে বলবে কি জানো, একটা তার কেটে অর্ধেক করা হয়েছে, আপেক্ষিক রোধ কত? কোনো পরিবর্তন হয়নি। আবার বলতো একটা তার কেটে অর্ধেক করা হলে রোধ কত? রোধ কিন্তু অর্ধেক। কারণ তার কাইটে যদি অর্ধেক করে ফেলি, একটা তার আছে তোমার কাছে, কাইটা অর্ধেক করে ফেলছো, খালি কি অর্ধেক হয়ে গেছে? দৈর্ঘ্যটা অর্ধেক হয়ে গেছে না? ক্ষেত্রফল কি আর অর্ধেক হয়েছে? ক্ষেত্রফল তো তার যাই আছে, এই কলমটারে যদি আমি মাঝখানে কেটে দিই, ক্ষেত্রফল যা আছে তাই থাকে। তো কাইটা অর্ধেক করলে কিন্তু আবার রোধ অর্ধেকই হবে। এগুলো মনে রাখতে হবে, খাতায় লিখে রাখতে পারো। হ্যাঁ, তাহলে আমি এটাও লিখে রাখি, লিখে দিই তোমাদের, খাতায় লেখা থাকবে। তাহলে তার কেটে অর্ধেক করলে, তার কেটে n ভাগ করলে, আমি এটা লিখে রাখি, n ভাগ করলে রোধও n ভাগ হবে। কারণ কাটছো, কাটলে তো প্রস্থচ্ছেদ চেঞ্জ হয় না। ঠিক আছে, তাহলে যদি পরীক্ষায় বলে তার কেটে অর্ধেক, তো রোধও অর্ধেক হবে। তার কেটে 1/3, রোধও 1/3 হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছেন? ওকে, সো এখন আমরা কুইক হোমওয়ার্ক দিব একটা, তো দ্রুত তুলে নাও, তাহলে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে আজকে। এই হোমওয়ার্কে অঙ্কটা করবো, অবশ্যই করবো, অবশ্যই করবো। তো আজকে ক্লাস শেষ, আমার এরকম হোমওয়ার্ক। আমি এক কাজ করি, এখানে এটা মুছে দিই, এটা থাকুক, 3 নম্বর অঙ্কটা এই জায়গায় তোমাদের হোমওয়ার্কটা দিয়ে দিই। -20°C তাপমাত্রার 6 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহী তারকে প্রথমে 100°C তাপমাত্রায় উন্নীত করা হলো। মানে প্রথমে তাপমাত্রা বাড়াইছো, তাহলে রোধও বাড়বে, মাথায় রেখো। পরবর্তীতে এর দৈর্ঘ্য টেনে 24% বৃদ্ধি করা হলে ওই পরিবাহীর নতুন রোধ কত হবে? ঠিক আছে, আর আলফা হচ্ছে, আলফা মান লাগবে তোমাদের 4.5 × 10⁻³ ইনভার্স 1। এটা হচ্ছে তোমাদের আলফা। সো দ্যাটস ইট, এটা তোমাদের হোমওয়ার্ক, তুলে নাও। ঠিক আছে, ভিডিও পজ করে এটা অবশ্যই তুলে নিবা, তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।